এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে মার্কাস অর্লিয়াস, এই ভদ্রলোক 170 খ্রিস্টাব্দে রোমে বসে যে থিওরিটা দিয়েছে, এটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ থিওরি। আমরা কাজে বাধা পেতে পারি, কিন্তু আমাদের ইচ্ছা শক্তিকে কেউ বাধা দিতে পারবে না। কথাটা কিন্তু মারাত্মক। দ্বিতীয় পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা বলছে যে পরিবেশে আপনি কাজ করবেন, এই পরিবেশে যদি নিজেকে খাপ খাওয়াতে পারেন, তাহলে কিন্তু যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আমরা চাকরি করেছি এতদিন, এখন আমরা রাজনীতি করছি, এই পরিবেশে খাপ খেলাম না। তাহলে এখন কি দরকার? যদি আমরা সততার সাথে আপনাদেরকে ভালো কথা বলতে পারি, দেশের জন্য প্রয়োজনীয় ভালো জিনিসটা আমরা যদি বের করতে পারি, তবেই আমাদের সাফল্য আসবে। এখানে আমি যেটা বলেছি ইনডাইরেক্ট পদ্ধতি, আমরা কিন্তু ওই গুলিস্তানে বিশাল মিটিং করছি না, আমাদের ওই সামর্থ্য নাই, পোস্টারিং করার সামর্থ্য নাই, লক্ষ লক্ষ লোক দেখে মিটিং ডাকার সামর্থ্য নাই। আমরা এই জন্য চিন্তা করেছি প্রত্যেকটা নির্বাচনী এলাকায় একজন করে ভালো মানুষ আমরা খুঁজে বের করতে চাই। এতে যদি 10 জন ভালো মানুষ পাই, সেই 10 জনকে নিয়ে আমরা কাজ করতে চাই। আর আমাদের দলের, আমরা বলছি না সামনের নির্বাচনে আমরা 300 সিটে আমরা প্রার্থী দেব, অসম্ভব। প্রচার সভার নোংরা দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, ওকে আমি গুনতাই ধরবো না। এ ধরনের মানুষ আমি দলেই রাখবো না। অনেক বড় বড় জ্ঞানী মানুষ, অনেক বড় বড় পদধারী মানুষ আমাদের কাছে আসতে চাইছেন, তাদের অতীত বিতর্কিত, আমরা তাদেরকে দলে নেই নেই। তা বাংলাদেশের কোন দল এত সাহস দেখায়? আমি কোনো র্যাঙ্কের কথা বলছি না, বাট আমরা এরকম আমরা শুনলে অবাক হবেন যে কত বড় বড় মাপের মানুষকে আমরা না করেছি। তো যাই হোক, আমাদের সামনে আমাদের যে 3টা শক্তি নিয়ে আমরা কাজ করছি। আজকে এখানে জওয়ান বলতে আমরা বুঝাচ্ছি সৈনিক। সারা দেশে আমাদের প্রায় 2 লক্ষর মতো অবসরপ্রাপ্ত জেসিও, এনসিও, সৈনিক, অফিসার আছেন, রাইট? এইটা আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি। আজকে এখানে প্রতিনিধিত্ব আছে। দ্বিতীয়ত হলো নওজোয়ান। নওজোয়ান হলো নবীন ছাত্র, তারা হচ্ছে আমাদের নওজোয়ান, তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। তৃতীয়ত হলো গিয়ে এনজিও, বড় শক্তি। এনজিও কারা আছেন? হাত তুলে দেখেন, আছেন? তো এনজিও নেতৃত্বে 74টা এনজিও ওনাদের নেতৃত্বে একসাথে হয়েছিলেন, তারা এখন আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। তাহলে এখন চিন্তা করেন একটা উপজেলায় কতজন সশস্ত্র বাহিনী বা পুলিশ, বিডিআর, বিজিবির মেলে অবসরপ্রাপ্ত আছে? মিনিমাম 200 থেকে 600, তাই না? এই একটা যদি শক্তি থাকে, এনজিওরা যদি থাকে, ওই জায়গার ছাত্র যদি থাকে, এই তো ওই উপজেলার মধ্যে সবচেয়ে শক্তিশালী অংশ। কোন সন্দেহ আছে আপনাদের? না, চেষ্টা করে দেখতে পারেন। এই শক্তিগুলোকে আমরা কাজে লাগাতে চাই। এখানে এই 3 শক্তিরে আমরা সমন্বিত শক্তি দেখিয়েছি। এখন পরিস্থিতি, সময়টা চিন্তা করেন, এই রকম পরিবেশে রাজনীতি করার, দল গঠন করার জাতীয় জীবনে আর কখনো আসছে না? আসে নাই কিন্তু। এই জন্য গত 8 মাসে 26টা রাজনৈতিক দল গঠন হয়েছে। এই ব্যাপারে এক টেলিভিশন আমার কাছে ইন্টারভিউ নিয়েছে। আমি বললাম, খুব লজ্জা পেলাম শুনে যে আমিও তো ওই দলের মধ্যে আছি, যতক্ষণ রেজিস্ট্রেশন করতে না পারি ততক্ষণ তো আর কিছু বলার নেই। তো এখন দেখেন, 24-এর আন্দোলন আমাদের জন্য একটা ভিত্তি তৈরি করে দিয়েছে, কিন্তু এখন একটা বড় ধরনের রাজনৈতিক শূন্যতা চলছে। আওয়ামী লীগ নাই, ধরেন ইলেকশন করতে পারবে না, বিএনপি নির্বাচন করতে পারবে, জামাতের এখনো নিবন্ধন হয় নাই, হয়ে যাবে হয়তো সামনে ইনশাআল্লাহ। অন্যান্য রাজনৈতিক দল নাই, তার বড় শূন্যতা আছে না? মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভ কাজ করছে না যে সবাইকে দেখা হয়ে গেছে, নতুন কিছু চাই? তাহলে এটা একটা রাজনৈতিক শূন্যতা বলে আমরা বলছি। তৃতীয় হলো দেশব্যাপী ভালো মানুষকে একত্রিত করা। এবং আমি যে গবেষণা করেছি তাতে দেখেছি ভালো মানুষরা বিদ্যুৎ বেগে দেশের জন্য কিছু করতে চায়। এখন সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষ যদি সাহসী না হয়, তাহলে সে হলো প্রতিবন্ধী শিশুর মতো। একটা ফ্যামিলিতে যদি একটা মানসিক বা শারীরিক প্রতিবন্ধী একটা শিশু থাকে, এটাকে বাবা মা ফেলে দেবে? তাহলে আমার সমাজে যারা শিক্ষিত, সৎ, দেশপ্রেমিক সবই আছে, সাহস নাই, রাজনীতি করতে চায় না, ও সমাজে ও আমার জন্য রাজনৈতিক প্রতিবন্ধী মানুষ না? বোঝা তো, বাড়তি বোঝা। তো এর মাধ্যমে একটা জিনিস আমি বলতে চাই, সারা দেশে যত ভালো মানুষ আছেন, আমাদের দল করতে হবে তা না, বাট রাজনীতি করেন। রাজনীতি না করলে, রাজনীতির প্লেটোর একটা কথা আছে যে যারা মূর্খ, যারা অযোগ্য, তাদেরকে দ্বারা আপনার শাসিত হইতে হবে, তাই না বিষয়টা? আর বাংলাদেশের রাজনীতিবিদের, বেশিরভাগ রাজনীতিবিদের একমাত্র ইনকাম হলো চাঁদাবাজি। কোনো সন্দেহ আছে? না।
তাহলে ভালো মানুষরা যদি চুপ থাকেন, তাহলে কেন আপনারা এত এত কথাবার্তা বলেন? দেশের কি হলো, স্বাধীনতার কি হলো, এগুলো নিয়ে বলার তো আপনার কোনো অধিকার নেই, আছে? ওকে, আমাদের কয়েকটা ব্যতিক্রমের বিষয় আছে। আমরা কোনো ঐতিহাসিক বা মীমাংসিত বিষয়ে কোনো বিতর্ক করতে চাই না। আমরা সামনে আগাতে চাই, রাইট? কি হয়েছে না হয়েছে, কে কি কোনটা করছে, এগুলো করে লাভটা কি? আমি টকশো করি, 90% টকশোর আলোচনা যায় অমুক কি করছে, অমুক কি করছে, অমুকের কি ভুল। আরে ভাই, এগুলো দিয়ে লাভটা কি? আগাই দিতে পারতেছেন। শেষে 2 মিনিট যদি 30 সেকেন্ডের মধ্যে আপনি বলেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আরে কি এইটা হওয়া উচিত আলোচনা 90%। দ্বিতীয় দল শুধুমাত্র ভালো মানুষের নিয়ে আমরা দল করতে চাই। কোনো খারাপ লোক, কোনো চাঁদাবাজ, কোনো অর্থ পাচারকারী, কোনো ডিগবাজি দেওয়া লোক দরকার নাই। আপনারা আমাদের দলে জায়গা পাবেন না। অতীতের কোনো ব্যক্তি বা দলকে নিয়ে আমরা সমালোচনা করতে চাই না। কে কি করেছেন এটা আমার থেকে আপনারা ভালো জানেন, সবাই আপনারা ভালো জানেন, আমরা একটু কমই জানি। কোনো ব্যক্তিগত চাহিদা বা দাবি আমরা পূরণ করতে পারবো না। আমাদের কাছে এসে বলছে যে কি দিবেন, কিচ্ছু দিতে পারবো না। দিব কোত্থেকে? দিলে তো চাঁদাবাজি করতে হবে। যদি আমি চাঁদাবাজি করি তাহলে আমি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবো কিভাবে? বিষয়টা তাই তো। দল গঠন থেকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া পর্যন্ত যদি আমাদের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতি, নৈতিক স্তরে বড় কোনো অপরাধ পাওয়া যায়, তৎক্ষণাৎ তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এগুলি হচ্ছে আমাদের সুন্দর কথা। এখন আপনি বলবেন এরকম কথা সবাই বলেন, আমরা বলছি এই জন্য বলতে ভয় পাই। যখন বলে যে দলের নাম কি হবে, তখন চিন্তা করতে আমি যদি পচা সরা ডাস্টবিন এরকম একটা পার্টির নাম দিতে পারতাম, খুব ভালো হতো। আলমের পচা সাবান চিনছেন? আলমের পচা সাবান, ওই মালিকের সাথে একবার কথা বলতে গেছিলাম, বলছে ভাই প্রথমবার যখন আমি সাবান নাম দিলাম, সুন্দর সুন্দর নাম দিলাম, ভালো ভালো নায়িকাকে দিয়ে অ্যাডভার্টাইজ করলাম, আমার সাবান ফেল। পচা নাম দিলাম, হিট। ঠিক আছে, তো চিন্তা করতাম যদি পচা রাজনৈতিক দল নাম দিতে পারতাম তাহলে মানুষের আশা কম থাকতো। বাংলাদেশের কোন রাজনৈতিক দলটার নাম খারাপ, কোন দলটার আদর্শ নাই, কিন্তু যা বলে তার উল্টা কাজ করে, তাই না? এই জন্য আমরাও সিদ্ধান্ত নিচ্ছি, আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল যেদিকে চলে আমরা তার উল্টা দিকে চলবো। ঠিক আছে? বাংলাদেশের রাজনীতির সাথে মাছের খুব মিল আছে। মাছের পচন শুরু হয় কোত্থেকে? মাথা থেকে, রাইট? আমার আর 5 মিনিট লাগবে হয়তো। মাথা থেকে মাথা প্রথম মাছ পচে কিন্তু মাথায়, রাইট? বাংলাদেশের যত বড় নেতা তার তত বেশি দুর্নীতি, তার তত বেশি অর্থ পাচার, তার তত বেশি কেলেঙ্কারি, ঠিক কিনা? তাহলে আমরা পাবলিক, আমরা হলো মাছের বডি। ঠিক আছে? মাছ যখন বড়শিতে আধার খাইতে যায়, যখন টান মারে তখন কিন্তু ছিঁড়ে যায়, তাই না? আঘাতপ্রাপ্ত হয়, আবার কিছু দূর যাওয়ার পর আবার ওই আধার খাইতে আসে। এই হচ্ছে আমরা পাবলিক। আমরা বলতে শুরু করছি না আগেই ভালো ছিলাম, হ্যাঁ? অল্প দিনে আমরা ভুলে যাই। তাহলে বাংলাদেশের মাছের সাথে বাংলাদেশের রাজনীতি খুব মিল আছে, তাই তো? মানলেন, স্বীকার করলেন? সুতরাং মাছের উদাহরণ দিয়ে আমরা চলবো। আমরা এমন মাছ হব যেটা অন্য মাছ করে না। কই মাছ উল্টা দিকে চলে, খেয়াল করছেন? আর একটা দামি মাছ আছে স্যালমন। স্যালমন খুব দামি মাছ, সমুদ্রের মাছ, এটা উল্টা দিকে চলে, রাইট? তো বাংলাদেশের সব রাজনীতিদের দল যেদিকে চলে আমরা তো উল্টা দিকে চলবো। এই জন্য আমাদের ফান্ডের অবস্থা, আমাদের দলের কোনো ফান্ড নাই, -7 লক্ষ টাকা। এবং আমরা বলছি যে যত বড় নেতা হোক কোনো মাপ নাই যদি আমাদের একটা নৈতিক কমিটি আছে 31 জনের। এই 31 জনের নৈতিক কমিটি তারা রাজনীতি করবেন না, আর তারা যদি সিদ্ধান্ত নয় চেয়ারম্যান দুর্নীতির কারণে বৈঠক করা উচিত, এইটাই চূড়ান্ত। এরকম আমরা অনেক কিছু নতুন নতুন করার চেষ্টা করছি। আমরা যে বললাম যে তাহলে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি জিজ্ঞাসা করতে পারেন। সামনে ত্রয়োদশ নির্বাচন যেটা হবে সেখানে আমরা যে কয়টা আসনে ভালো ক্যান্ডিডেট পাবো শুধু সেই কয়টা আসনে আমরা নির্বাচন করব, এবং যাদেরকে আমরা পাঠাবো ইনশাল্লাহ সংসদে তাদেরকে বাংলাদেশ কখনো দেখে নাই। তারা সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক, দেশের স্বার্থ বুঝে এইরকম লোকে পাঠাবো। 10 জন হয় 10 জন, 1 জন হয় 1 জন। আমাদের কোনো পাশ ফেল নাই, আমাদের রাজনীতি কোনো পাশ ফেল নাই। আজকে বিএনপি যদি সামনে ক্ষমতা আসতে না পারে বিএনপি ফেল, আওয়ামী লীগ যদি নির্বাচন করতে হলে আওয়ামী লীগ ফেল, আমাদের কোনো পাশও নেই, ফেলও নেই। এটা মজার বিষয় না? মজার বিষয়। আমাদের লক্ষ্যই নেই সংসদে আমার যাইতে হবে, ক্ষমতা যাইতে হবে না, কারণ আমাদের কাজটা হচ্ছে অনেক সময় নিয়ে করতে হবে, রাইট? তাহলে এখন
রাজনীতিতে আমরা যে জিনিসটা আনতে চাই, এন্টারপ্রেনারশিপ, মহৎ উদ্যোগ আমরা আনতে চাই রাজনীতিতে। এটার জন্য দরকার নেতৃত্ব, ন্যায্যতা, পরবর্তী প্রজন্ম। এটা মেজর দেলোয়ার ব্যাখ্যা করে গেছেন। একজন রাজনীতিবিদকে জিজ্ঞাসা করুন, ভাই আমার ছেলেমেয়ের ভবিষ্যৎকে কোনো উত্তর দিতে পারবে? কিন্তু আমরা বলছি যে আমরা পরবর্তী প্রজন্মের নিরাপত্তার জন্য রাজনীতি করতে চাই। দ্বিতীয় হলো নিরাপদ বাংলাদেশ। এখন এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট। আমরা এমন নেতৃত্ব দিতে চাচ্ছি যে নেতৃত্বটা আমাদের বাংলাদেশের কেন, পৃথিবীর খুব কম রাজনীতিবিদের মধ্যে আছে। তাহলে একটা রাজনীতিবিদ এবং নেতা এর মধ্যে তফাৎটা কি? রাজনীতিবিদের টার্গেট হলো ইলেকশন, তাই না? যে রাজনীতি করতে চাই তার মূল টার্গেট হলো ইলেকশন। আমরা বলছি জেনারেশন, পরবর্তী প্রজন্ম আমাদের লক্ষ্য। দ্বিতীয়ত হলো রাজনীতিবিদের স্বল্প মিশন। মিশন কিন্তু খুব স্বল্প সময়ের জন্য হয়, সামনে নির্বাচন। আমরা বলছি ভিশন। একজন নেতার মঞ্চে দাঁড়ানো উচিত না যদি 20 বছর পরে বাংলাদেশকে চিন্তা করতে নাই পারে, যে শুধুমাত্র সামনে ওয়াল দেখে সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। একজন নেতাকে দেখতে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরে, এটাকে বলে ভিশন। তৃতীয়ত হলো রাজনৈতিক নেতা নেতৃত্ব দেয় সবচেয়ে নিরাপদ জায়গা থেকে। আমরা যে নেতৃত্বের কথা বলছি, আমরা সবসময় যে নেতৃত্ব শিখেছি সবসময় সামনে থাকতে হবে। সেই নেতা সে জানে কিভাবে যেতে হয়, কোথায় যেতে হয়, তো বাকিদেরকে বলে আমাকে অনুসরণ করো। যত বড় ঝুঁকি হোক না কেন, নেতা সামনে থাকবে। আমাদের রাজনীতিবিদরা কোনো সময় সে থাকে না। সুতরাং রাজনীতি করার উদ্দেশ্য হচ্ছে স্বার্থসিদ্ধি এবং নিজ প্রেম, নিজের কাজ। আর আমরা বলছি স্যাক্রিফাইস, পরার্থ, দেশপ্রেম। আমরা যারা এইটা বাংলাদেশের প্রথম পেশাভিত্তিক রাজনৈতিক দল। আমাদের সামরিক, অসামরিক, ব্যাংকার থেকে শুরু করে ব্যবসায়ী থেকে সকল পেশা, সাংবাদিক, কৃষক, শ্রমিক সবাই আছেন। আমরা যারা সরকারি চাকরি করেছি তারা মনে করি দেশ আমাদের অনেক কিছু দিয়েছে, আমরা কিছুই দেয়নি দেশকে, আমাদের এখনো অনেক কিছু দেওয়ার আছে। এটা কথা কেউ বলে? শুনেছেন কখনো? বলে না। আমরা বলছি, আবার প্রশ্ন করবেন, ওইরকম তো অনেক কথা অনেকেই বলে। আমাদের বলার মতো কোনো ইতিহাস নাই। আমাদের দলের বয়স মাত্র 2 মাস। একটাই পজিটিভ, আমাদের কোনো সমালোচনা কেউ বের করতে পারে নাই অদ্যাবধি। কোনো জায়গায় বলতে পারে এখানে এই বিতর্কিত লোক আছে, এই খারাপ কাজ করেছে। খারাপ কাজ না করলে বের করেন না কোথায়। আমাদের একটাই, আমাদের মূল সম্পদ, আমাদের অতীত কর্মজীবন মোটামুটি পরিচ্ছন্ন। তাহলে এই অভূতপূর্ণ সময় এবং সুযোগ আমাদের সামনে, এবং আমরা যারা মিলিটারিতে, সশস্ত্র বাহিনীতে কাজ করেছি তারা এই কাজটাকে মনে করি যে হ্যাঁ এটা করা সম্ভব। এই জন্যই আপনাদের সকলের প্রতি আমরা এই আহ্বানটা জানিয়েছি। তো এই ছিল আমার মোটামুটি, এইটা হচ্ছে আমার লাস্ট স্লাইড। এটা বুঝতেছেন? দূর থেকে বোঝা যাচ্ছে একটা ব্যাংকে একটা বক গিলে ফেলছে, মোটামুটি তার মাথা ভিতরে চলে গেছে, তো সে গলা চিপে ধরছে। সুতরাং হাল ছাড়া যাবে না। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে এ জাতির ভবিষ্যৎ, নিরাপত্তা, সার্বভৌমত্ব অনেকভাবে হুমকিপ্রাপ্ত হতে পারে। আমাদের জনবল আছে, আমাদের অর্থনীতি আছে, আমাদের সৎ ইচ্ছা আছে, আমাদের শিক্ষিত মানুষ আছে, সবকিছু মিলে কেন হবে না এটা আমার চিন্তায় আসে না যে আমরা কেন পারবো না। ইনশাল্লাহ পারতেই হবে। পারবো তো আমরা ইনশাল্লাহ। তাহলে সর্বশেষ যেটা আমার কথা, আপনারা আজকে শুনলেন, অনলাইন থেকে শুরু করে এখানে যারা শুনলেন, অনুগ্রহপূর্বক আপনারা এই তথ্যটা প্রচার করেন যে রাজনীতিতে ভালো মানুষ আনতেই হবে, তাছাড়া বাংলাদেশকে রক্ষা করা ভবিষ্যৎ পক্ষে সম্ভব নয়। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলেছি যে স্বাধীনতার পরে যে রাজনৈতিক দলগুলি আছে জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই, জাতীয় স্বার্থ আমরা বুঝতেই পারিনি কিভাবে ধন্য আছে, কিন্তু অনেক জায়গা ছিল যেটা আমাদের আদায় করে নেওয়া উচিত ছিল। সর্বশেষ যে কথা একটা বলেছিলাম, ওই যে থুসিডাইটসের একটা কথা, যে শক্তিশালী যা খুশি তাই করবে আর যার যে দুর্বল সে ভোগান্তি থাকবে। এখানে একটা চমৎকার থিওরি বের করেছে 2012 সালে একজন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী, উনি বলছেন থুসিডাইটস স্কয়ার। এটা কিরকম, মানে যাদের গরিব দুর্বল তাদের জন্য একটা চমৎকার উনি বলেছে যে যদি একটা শক্তি থাকে আর একটা শক্তি যদি তখন চ্যালেঞ্জ করে তখন কিন্তু একটা যুদ্ধ ভাব আসে। আজকে যদি বাংলাদেশ ঘোষণা করে আমরা নিউক্লিয়ার প্রজেক্ট হাতে নেব, অচিরেই আমাদের নিউক্লিয়ার প্রতিবেশীর সাথে আমাদের দ্বন্দ্ব লাগবে। এটার জন্য কি দরকার? যাত্রা বিমান দরকার।
4টা বিমান দরকার, তাই না? মনে আছে ভুট্টো সাহেব কি বলছিল? দরকার ঘাস খেয়ে থাকবো, তাও আমরা পারমাণবিক অস্ত্র বানাবো, তাই না? তাহলে আমাদের কেন এটা চিন্তা যদি না করি, তাহলে কাজ শুরু হবে কখন কখন? এই একটা জায়গায় আমি অনুরোধ করব, দেশের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সময় যদি আমরা কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে আমাদের জীবনে অনেক ধরনের দুর্ভোগ আসতে পারে। সকলে ভালো থাকবেন। আবার সকলকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমার দলের পক্ষ থেকে, যে আপনারা কষ্ট করে এসছেন এবং নিঃস্বার্থভাবে দেশের কারণে এই বক্তব্য শুনে আপনারা ফিরে যে আপনাদের জনগণ, আপনার পরিবার, আত্মীয় স্বজনকে জানাবেন। আশা করছি আমরা ভবিষ্যতে বাংলাদেশের একটা সুন্দর, সমৃদ্ধিশালী এবং ন্যায্যতা ভিত্তিক বাংলাদেশ গঠন করতে পারবো। আসসালামু আলাইকুম। আদাব।